সৎমার অত্যাচার থেকে বিয়ে হলো রাজার পুত্রের সঙ্গে। তারপরে আগে কি হলো দেখতে থাকুন। ও হে মন্ত্রী, আমার রাজ্যের খবর কি বলো? প্রজারা সব ঠিকঠাক আছে তো? ও হে মন্ত্রী, তোমাদের যুবরাজ তো অনেক বড় হয়েছে। যুবরাজের জন্য কোনো পাত্রী এবার খোঁজো, বিয়ে শাদী দিতে হবে তো। আগে জি মহারাজ, আপনি ঠিকই বলেছেন, যুবরাজের উপযুক্ত বয়স হয়েছে তো। ঠিক আছে মহারাজ, আমি পাশের গ্রামে যুবরাজের জন্য তলব করছি। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, দেখো দেখো, তাড়াতাড়ি দেখো, পাশের রাজ্যে খোঁজ পাঠাও মন্ত্রী। অতি শীঘ্রই যুবরাজের বিয়ে দিতে হবে। এখনই খোঁজ পাঠাও মন্ত্রী। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমি এখনই পাশের গ্রামে অন্য রাজ্যে খবর পাঠাচ্ছি, আপনি চিন্তিত হবেন না। হ্যাঁ মন্ত্রী, এখনই পাশের গ্রামের রাজ্যের লোকজন পাঠিয়ে খোঁজ নিতে বলো। এখনই খোঁজ নাও মন্ত্রী, তল্লাশি চালাও। অতি শীঘ্রই যুবরাজের জন্য পাত্রী চাই। পিতাজি, আপনি শান্ত হন। আমি এখন কিছুদিন শিকার করতে বের হব। শিকার করে ফিরে এসে না হয় এই বিষয়ে কথা বলা যাক। আপনি আমার শিকার করার ব্যবস্থা করুন। ঠিক আছে ঠিক আছে, যুবরাজ, তোমার যেহেতু শিকার করতে যাওয়ার ইচ্ছা, তাহলে শিকার করে এসো। তারপরে না হয় বিয়ে নিয়ে কথা হবে। মন্ত্রী, যুবরাজের শিকার করতে চাওয়ার জন্য ব্যবস্থা করো। ওই ছুটকি আয়, রান্না হয়ে গিয়েছে, গরম গরম খেয়ে নে। সকাল থেকে না খেয়ে আছিস। আয় আয়, তাড়াতাড়ি আয়, খাবার খেয়ে নে, নয়তো ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ মা, আসছি। অনেক খিদে পেয়েছে, সকাল থেকে না খেয়ে পেটটা চুচু করছে। মা দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও মা। মা, আমাকেও খেতে দিন, আমারও অনেক খিদা পেয়েছে মা। আমিও সকাল থেকে না খেয়ে আছি মা, কাজ করতে করতে শরীর ক্লান্ত হয়ে গেছে, আমাকেও খেতে দিন মা। তোর এখন খাবার হবে না, আগে সব কাজ শেষ করবি, তারপরে খাবার পাবি। ছোটবেলায় তো মাটাকে খেয়েছিস, এখন আমাকেও খাবার ধান্দা নাকি? আগে সব কাজ সারবি, তারপরে যদি খাবার বেঁচে থাকে তবে খাবার পাবি। বাড়ির সব কাজ তো আমি করি মা, তোমার ছোট মেয়ে তো কিছুই করে না, আমি তো সব কাজগুলো করি। কাজ করতে করতে শরীর ক্লান্ত হয়ে গেছে, অল্প করে কিছু খেতে দিন মা, তারপরে বাকি কাজগুলো করেছি। কি বললি তুই? এত বড় কথা! আমার মেয়ে কাজ করবে? তুই থাকতে আমার মেয়ে কাজ কেন করবে শুনি? আজ তোর খাবার বন্ধ। যা, এখন পানি নিয়ে আয় তাড়াতাড়ি। শিকার করতে তো বের হয়ে এলাম, এখন তো জঙ্গলের মধ্যে কিছুই দেখছি না। পথ চলতে চলতে তৃষ্ণা পেয়েছে অনেক, একটু জল পেলে ভালো হয়। দেখি সামনের দিকে কিছু পাওয়া যায় কি। এই গভীর জঙ্গলে কিছু পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। দেখি সামনের দিকে রওনা দিয়ে কিছু পাই কি। বেশ, জঙ্গলটা অনেক গভীর, অনেক ভয় লাগছে। দেখি সামনে এগোই, কপালে যা আছে তাই হবে। এত বড় গভীর জঙ্গলে আশেপাশে কোনো পশু পাখি কোনো পাত্তাই দেখছি না। এই জঙ্গলে কি কিছুই নেই নাকি? মনে হচ্ছে খালি হাতেই ফিরতে হবে। আহারে, এত সুন্দর একটা মেয়ে জঙ্গলে কি করছে? মনে হচ্ছে এত আসমান থেকে নেমে আসা এক পরী এত সুন্দর। ওহে মেয়ে, তোমার নাম কি? আর এখানে কি করছো এত গভীর জঙ্গলে? আশেপাশে তো কাউকেই দেখছি না। তুমি একা এত সুন্দর এক মেয়ে এই জঙ্গলে কি করছো? এই জঙ্গলে অনেক ভয়ঙ্কর পশু পাখি রয়েছে, তোমার ক্ষয়ক্ষতি করে দিবে তো। নাম কি তোমার? আমার নাম সাদিয়া, আমি এই গ্রামেই থাকি, পাশেই আমার বাসা। আমি এক মা হারা সন্তান, আমার জীবনে তেমন কোনো ভয় নেই। এই জীবনে আর বেঁচে থাকতে ভালো লাগে না, সৎমার অত্যাচার আর সহ্য হয় না। যাকগে, আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না, নতুন দেখছি এখানে। হ্যাঁ, আমি এই গ্রামে নতুন। আমি একজন শিকারী, জঙ্গলে শিকার করতে বের হয়েছে। এখনো কোনো কিছুই শিকার করতে পারলাম না। যাকগে, বাদ দাও। আচ্ছা, তোমার কি বিয়ে শাদী হয়ে গেছে না? এখনো অবিবাহিত আছো? এত সুন্দর একটা মেয়ে এই গভীর জঙ্গলে যে কোনো হিংস্র জানোয়ারে তো আক্রমণ করতে পারে। আমি এখানে রোজ পানি নিতে আছি, এখনই তেমন কোনো হিংস্র জানোয়ারের আক্রমণ নেই। আর আমি এক কপাল পোড়া মা মারা যাওয়ার পর থেকে সৎমার কাছেই থাকি, এখনো অবিবাহিত আছি। ঠিক আছে, এখন তুমি বাড়ি ফিরে যাও। সূর্য ডোবার সময় হয়ে গিয়েছে, এখনই রাত্রি নামবে।
তুমি এখনই বাড়ির দিকে রওনা দাও, নয়তো এই জঙ্গলের মধ্যে কোনো বিপদে পড়তে পারো। যাও যাও, আর দেরি করো না, এখনই পানি নিয়ে বাড়ির দিকে রওনা দাও। তার পরের দিন ওহে মন্ত্রী, যুবরাজ তো শিকার করতে গিয়ে এক মেয়ের প্রেমে পড়েছে। যুবরাজ তো ওই মেয়েকে বিয়ে করার জন্য খুঁজে বার করতে বলছে। যাও, তুমি ওই মেয়ের খোঁজ লাগাও, ওই গ্রামের সমস্ত মেয়েদের বিয়ের জন্য পাত্রী খুঁজতে আসতে বলো। আচ্ছা মহারাজ, আমি এখনই গ্রামে সানাই পিটিয়ে দিচ্ছি আর গ্রামে এখনই প্রচার করে দিচ্ছি। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, ওই গ্রামে সানাই পিটিয়ে দাও, ওই গ্রামের সমস্ত মেয়েদের এক লাইনে দাঁড় করিয়ে দাও এবং যুবরাজকে সেখানে নিয়ে যাও এবং সেই মেয়েকে খুঁজে বার করে নিতে বলো। শোনো শোনো গ্রামবাসী, বিশেষ সংবাদ। মহারাজ তার ছেলে রাজপুত্রের জন্য বিয়ের জন্য পাত্রী চাই। তাই মহারাজ কাল তার রাজপুত্রকে নিয়ে এই গ্রামে আসবেন। রাজপুত্র যেই মেয়েকে পছন্দ করবে তার সঙ্গে বিবাহ দেওয়া হবে। আপনারা আপনাদের কন্যাদেরকে নিয়ে আসবেন। ওই মুখ, পুরি শোন, কাল মহারাজের ছেলে রাজপুত্র আমাদের গ্রামে আসছেন বিয়ের জন্য পাত্রী খুঁজতে। তুই আমার সোনার মতো দেখতে মেয়েটাকে অনেক সুন্দর করে সাজায় দিবি, ঠিক আছে? এমনভাবে সাজায়া দিবি যাতে রাজপুত্র দেখে আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে যায়। ওই আমাকে এমনভাবে সাজা দিবি যাতে রাজপুত্র দেখে পাগল হয়ে যায়। আর আজকে আমার জামা কাপড়গুলো কেচে দে যা। ঠিক আছে মা, আমি ছোটকে অনেক সুন্দর করে সাজিয়ে দেব। আপনি নিশ্চিন্তে থাকুন মা, ছোটকে এমনভাবে সাজিয়ে দেব যে এই রাজপুত্র আসুক না কেন আমাদের ছোটকে দেখে পাগল হয়ে যাবে। এমনিতেই তো আমাদের ছোট অনেক সুন্দর। ও নিয়ে তুমি চিন্তা করিও না মা, আমি ঠিক সাজিয়ে দেব। মহারাজের রাজপুত্র ছেলে আমাদের ছোটকে দেখে পাগল হয়ে যাবে। তার পরের দিন গ্রামের সমস্ত মেয়েগুলোকে লাইন দিয়ে দাঁড় করিয়ে রাজার ছেলে তার সেই পছন্দের মেয়েটিকে খুঁজে বার করে এবং তার হাত ধরে নিয়ে আসে। যাও আমার ছেলে, তোমার সেই পছন্দের মেয়েটা খুঁজে নিয়ে এসো এখান থেকে। এখানে গ্রামের সব মেয়েরাই আছে। যাও, নিয়ে এসো আমার বৌমাকে। পছন্দের মেয়েটিকে পাওয়ার পরে তার হাত ধরে নিয়ে চলে আসে। তারপর তাদের দুজনের রাজা বিয়ে দিয়ে দেয়। তারপর তাদের দুজনের মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি হয় এবং সেই মাহারা মেয়েটি একটা সুন্দর লাইফ জীবন যাপন করে। আরে ওই মুখ পুরি, মহারাজের ছেলে তোকে বাদ দিয়ে হতভাগা তোর বড় বোনটাকে বিয়ের জন্য বেছে নিল। তোকে দিয়ে কিচ্ছু হবে না। তোর বড় বোনের ভাগ্যটা কি সুন্দর হলো, রাজপুত্র ঘরে এখন গেল। আর তুই এখন কুড়ে ঘরে যা, মুখ পুরি একটা। চমৎকার এক প্রেমের কাহিনী। মহারাজ, আমার একমাত্র ছেলেকে দ্রুত সুস্থ করার ব্যবস্থা করুন। রাজ্যের আশেপাশে থেকে ভালো চিকিৎসক নিয়ে আসেন। আমার একটা মাত্রই ছেলে, যে কোনো মূল্যে আপনি সুস্থ করে তুলুন মহারাজ। আমিও তো তাই চেষ্টা করছি।
আমার একমাত্র ছেলে। রাজ্যের আশেপাশে থেকে সমস্ত বিজ্ঞ চিকিৎসকদের আজকে নিয়ে এসেছি যুবরাজের চিকিৎসার জন্য। দেখি এই বিজ্ঞ চিকিৎসকেরা আমাদের ছেলেকে সুস্থ করে তুলতে পারে কি। হ্যাঁ, তাই করেন। যত সম্পদের প্রয়োজন হয় সব খরচ করে ফেলুন, তবুও আমাদের ছেলেকে সুস্থ করে তুলুন। তো কোথায় আপনার সেই বিজ্ঞ চিকিৎসকেরা? এতক্ষণ তো চলে আসার কথা। দেখি আমি মন্ত্রীকে দিয়ে খোঁজ লাগাই। মনে হয় তারা চলে এসেছে, বাইরে অপেক্ষা করছে। রাজ্যর বিভিন্ন প্রান্ত থেকে বিজ্ঞ চিকিৎসক আসে যুবরাজকে চিকিৎসা করার জন্য। এক এক করে সমস্ত চিকিৎসকরা যুবরাজকে দেখতে শুরু করে এবং সবাই যুবরাজের চিকিৎসা করতে ব্যর্থ হয়। যুবরাজের কী রোগ হয়েছে এটা কোনো বিজ্ঞ চিকিৎসক ধরতে পারে না। প্রত্যেক বিজ্ঞ চিকিৎসক যুবরাজকে দেখে এবং চলে যায়। যুবরাজের চিকিৎসা কেউ করতে পারে না। একের পর এক চিকিৎসক আসতেই থাকে এবং কেউ এই চিকিৎসা করতে পারে না। যেন এমন এক নতুন রোগ যা আগে কেউ দেখেনি, কেউ শোনেনি। প্রতিটা বিজ্ঞ চিকিৎসকই এই রোগ দেখে অনেক চিন্তায় পড়ে যায় এবং সবাই ব্যর্থ হয়ে ফিরে যায়। কোনো বিজ্ঞ চিকিৎসকই যুবরাজের কোন রোগ ধরতে না পেরে সবাই ব্যর্থ হয়ে ফিরে যায় এবং রাজা হতাশ হয়ে যায়। সেই রাজ্যের মধ্যে এক যুবতী মেয়ে সেখানে থাকত। সেই মেয়েটি টুকটাক রোগ ব্যাধির বিষয়ে তার ধারণা ছিল এবং সে চিকিৎসা করতে পারত। ও হে মন্ত্রী, বড় রাজা মহাশয়ের হুকুম, তার ছেলের জন্য বিজ্ঞ চিকিৎসক খুঁজে বার করতে হবে। আশেপাশে রাজ্যে তুমি ঘোষণা জারি করে দাও, মহারাজের ছেলেকে যে সুস্থ করতে পারবে তাকে অনেক ধরনের সম্পদ দেওয়া হবে। আশেপাশের গ্রামগুলোতে ঘোষণা করে দাও মন্ত্রী। ঠিক আছে মহারাজ, আমি এখনই আশেপাশের গ্রামগুলোতে, রাজ্যগুলোতে ঘোষণা জারি করে দিচ্ছি। শোনো শোনো, ওহে রাজ্যের সকল বাসিন্দা, জরুরি বিজ্ঞাপন। মহারাজের ছেলে অসুস্থ। মহারাজ ঘোষণা করেছেন যে মহারাজের ছেলেকে সুস্থ করতে পারবে তাকে অনেক সম্পদ, ক্ষমতা দেওয়া হবে। বিশেষ ঘোষণা, যে ব্যক্তি মহারাজের পুত্রকে সুস্থ করতে পারবে তাকে মহারাজ অনেক ধন সম্পদ দেবেন। রাজ্যে ঘোষণা হয়েছে মহারাজের ছেলে অসুস্থ, যে সুস্থ করতে পারবে তাকে মহারাজ অনেক ধন সম্পদ, ক্ষমতা দেবেন। শুনেছি অনেক বিজ্ঞ চিকিৎসকায় চিকিৎসা করতে এসেছিল, কিন্তু সবাই ব্যর্থ হয়েছে। আবার কেউ কেউ বলেছে এই রোগের কোনো চিকিৎসাই নেই। হ্যাঁ, আমিও শুনেছি এই রোগ এক নতুন রোগ, এই রোগের কোনো চিকিৎসাই নেই। মহারাজের ছেলে মনে হয় আর বাঁচবে না। আশেপাশের রাজ্য থেকে সমস্ত বীজগত চিকিৎসকায় মহারাজের ছেলেকে এসে দেখে গিয়েছে, কেউ চিকিৎসা করতে পারেনি। বিজ্ঞ চিকিৎসকরা যদি ব্যর্থ হয় তাহলে তো মহারাজের ছেলে আর বাঁচার কথা নয়। মহারাজ খোঁজ পেয়েছে ওই রাজ্যে একজন যুবতী মেয়ে আছে, তার চিকিৎসা করার কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে। যুবরাজের চিকিৎসার জন্য শেষ ভরসা মহারাজের কাছে এখন ওই মেয়েটাই হয়ে দাঁড়ায়। সেজন্য মহারাজ তার প্রহরী পাঠিয়ে সেই মেয়েকে আসার কথা বলে। কই কই, বাড়িতে কেউ আছো নাকি? বাড়ির বাইরে এসব জরুরি কথা আছে। শুনেছি তোমার কাছে চিকিৎসা করার অলৌকিক ক্ষমতা রয়েছে। মহারাজ তোমাকে ডেকে পাঠিয়েছেন, তার ছেলে অসুস্থ। মহারাজ বলেছে তোমাকে যেতে তার ছেলেকে সুস্থ করার জন্য। মহারাজের ঘোষণা যে মহারাজের ছেলেকে সুস্থ করতে পারবে তাকে অনেক ধন সম্পদ দেবেন। ঠিক আছে, মহারাজ যখন আমাকে ডেকে পাঠিয়েছে, আমি তাহলে কাল সকাল সকাল যুবরাজের চিকিৎসার জন্য রাজমহলে যাব। তোমরা এখন ফিরে যাও, মহারাজকে গিয়ে বলো মেয়েটি পরের দিন যাওয়ার কথা দেয়। প্রহরীরা সেখান থেকে ফিরে আসে। পরের দিন মেয়েটি তার কাঁধে একটি ব্যাগ নিয়ে, তার মধ্যে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সে রাজমহলের দিকে রওনা দেয় এবং রাজমহলে পৌঁছে গিয়ে রাজার সঙ্গে কথা বলে। যাও যাও মেয়ে, যুবরাজ পাশের ঘরে আছে,
তুমি যদি আমার যুবরাজকে সুস্থ করতে পারো তাহলে আমি কথা দিচ্ছি তোমার সঙ্গে আমার একমাত্র ছেলের বিবাহ দেব। মেয়েটি যুবরাজের কক্ষে পৌঁছে যায় এবং যুবরাজের কাছে যেতে শুরু করো এবং সেখানে গিয়ে যুবরাজকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন। যুবরাজের কি রোগ হয়েছে মেয়েটি সেটা বুঝতে পেরেছেন। এরপরে মেয়েটি যুবরাজের জন্য ওষুধ বানানোর জন্য তার ব্যাগ থেকে কিছু গাছপালার লতা বার করে দিয়ে ওষুধ তৈরি করতে শুরু করে। ওষুধ তৈরি হয়ে গেলে যুবরাজকে সেই ওষুধটি খাইয়ে দেয়। ওষুধ খাওয়ানো হয়ে মেয়েটি তার হাত দিয়ে যুবরাজের গায়ে কিছু পানির ছিটা মারে 3 বার। তার চিকিৎসা সম্পূর্ণ হয়ে গেলে সে যুবরাজকে সেই কক্ষে রেখে সে চলে আসে। পরের দিন যুবরাজ সুস্থ হয়ে যায় এবং নিজ পায়ে দাঁড়াতে সক্ষম হয়। ও হে আমার পুত্র, তুমি তো এখন বেশ সুস্থ হয়ে গিয়েছো। রাজ্যের আশেপাশের বিজ্ঞ চিকিৎসকরা তোমাকে সুস্থ করতে পারেনি, ওই মেয়ে তোমাকে সুস্থ করেছে। যুবরাজ, আমি ওই মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেওয়ার কথা দিয়েছি। আপনি নিশ্চিন্তে থাকুন আমার পিতা। যেহেতু রাজ্যের কোনো বিজ্ঞ চিকিৎসক আমাকে সুস্থ করতে পারেনি, ওই মেয়ে যেহেতু আমাকে সুস্থ করেছে, আপনি যেহেতু কথা দিয়েছেন, আমার এতে আপত্তি নেই। তার পরের দিন সেই মেয়েটিকে ডেকে নিয়ে যুবরাজের সঙ্গে তার বিয়ে দেয় এবং দুজনের মধ্যে মহব্বত ভালোবাসা তৈরি হয়। তখন মেয়েটি সেই দেশের রাজার ছেলের পুত্রবধূ হয়ে যায়। 1 বছর পর ওই রাজ্যের মধ্যে এক ভয়ঙ্কর মহামারী রোগ দেখা দেয় এবং রাজ্যের সকল মানুষ সেই রোগে আক্রান্ত হয়ে যায় এবং অসুস্থ হতে শুরু করে। এই নিয়ে রাজ্যের মধ্যে হাহাকার পরিস্থিতি তৈরি হয়। যুবরাজ, রাজ্যের পরিস্থিতি অনেক খারাপ। হঠাৎ করে এক নতুন ভাইরাস রাজ্যের মধ্যে এসেছে। রাজ্যের জনগণ অনেক বিপদের মধ্যে আছে। আমাদের বৌমার কাছে কি এই রোগ থেকে বাঁচার কোনো ঔষধ উপায় আছে? যুবরাজ, তুমি জিজ্ঞেস করে দেখো কোনো উপায় আছে কিনা এই বিপদ থেকে উদ্ধার হওয়ার। আচ্ছা পিতাজি, আমি আপনার বৌমার কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখছি এই রোগের কোনো ঔষধ তার জানা আছে কিনা। দেশের মধ্যে তো হঠাৎ করে ভয়ঙ্কর মহামারী দেখা দিয়েছে পিতাজি। জনগণের সুরক্ষার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন। ও গো প্রিয়তমা, আমার রাজ্যের মধ্যে এক ভয়ঙ্কর মহামারী রোগ হয়েছে। আমার রাজ্যের পূজার অনেক কষ্টের মধ্যে আছে, অনেক বিপদের মধ্যে আছে। তোমার কাছে কি এই রোগ থেকে মুক্তির কোনো ঔষধ জানা আছে? আমার পূজোদের বাঁচাতে তোমার যদি কোনো উপায় জানা থাকে তাহলে আমাকে বলো। রাজ্যের মধ্যে যেই মহামারী দেখা দিয়েছে, এই মহামারী থেকে বাঁচার একটা উপায় আছে, কিন্তু সেটা অনেক কঠিন। সে অনেক দূর এগিয়ে এক মায়াবী গাছ রয়েছে, সেই গাছ নিয়ে আসতে হবে। ওই গাছের ফল দিয়ে ঔষধ তৈরি করে রাজ্যের প্রত্যেকটা মানুষকে খাইয়ে দিলে ওই ভয়ঙ্কর মহামারী রোগ আর কাউকে গ্রাস করতে পারবে না। সে অনেক দূরের পথ, আপনি আমার যাওয়ার ব্যবস্থা করেন, আমি না হয়ে গিয়ে নিয়ে আসছি। ঠিক আছে, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করছি, তুমি দ্রুত বের হও। মেয়েটি তার জাদুর ঘোড়ার পিঠে চড়ে সেই অনেক দূরের পথ পেরিয়ে সেই জাদুর গাছটি আনার জন্য বের হয়। তার জাদুর ঘোড়া তাকে উড়িয়ে নিয়ে যায়। মেয়েটি তার গন্তব্যস্থলে পৌঁছে যায় এবং সেই জঙ্গলে এক ভয়ঙ্কর দৈত্য রাক্ষস সেই গাছটিকে সংরক্ষণ করে পাহারা দেয়। কে এসেছে আমার এই জঙ্গলে? আমার জঙ্গলে আসার সাহস কার হলো? যে একবার আমার এই জঙ্গলে আসে সে বেঁচে ফিরে যেতে পারে না। আমি এক মেয়ে, অনেক দূর থেকে এসেছি, আমার ওই মায়াবী কাজটা প্রয়োজন। ওই গাছ নিতে হলে পরীক্ষা দিতে হবে, তবেই ওই গাছ পাবে। আমি 3টা প্রশ্ন করব, যদি তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তবেই তুমি ওই গাছটা নিয়ে যেতে পারবে। প্রথম প্রশ্ন, এমন কোনো জিনিস যা কাটলে আলাদা হয় না
বরং আরো বড় দেখায়। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে পুকুর যা কাটলে বড় হয় এবং আলাদা হয় না। সঠিক উত্তর দিয়েছ। এবার দ্বিতীয় প্রশ্ন, এমন কোনো জিনিস যা রোদ্রে দিলে শুকায় না বরং আরো ভিজে যায়। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে মানুষের গায়ের ঘাম, কারণ রোদ্রে মানুষের গায়ের থেকে ঘাম আরও বের হয়। সঠিক উত্তর দিয়েছ তুমি। শেষ প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি ওই গাছ নিয়ে যেতে পারবে। তার কোনো প্রাণ নেই, কিন্তু সে আপনার সাথে সব সময় চলে। আলোতে দেখা যায়, কিন্তু অন্ধকারে তাকে খুঁজে পাওয়া যায় না। সে কে? তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে নিজের ছায়া। ছায়া সব সময় নিজের সঙ্গেই থাকে। আলোতে দেখা যায়, অন্ধকারে দেখা যায় না। তুমি সঠিক উত্তর দিয়েছ। তোমার 3টা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। যাও, গাছ নিয়ে যাও। রাক্ষসের 3টি প্রশ্নের উত্তর দেওয়ার পরে রাক্ষস সেখান থেকে চলে যায় এবং মেয়েটি সেই মায়াবী গাছ নিয়ে আসে দিয়ে ফিরে যায় তার রাজ্যে। ঔষধ তৈরি করে তার রাজ্যের সেই মহামারী দূর করে।